সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে বিনিয়োগের জন্য দুর্নীতিমুক্ত রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রযন্ত্রের একান্ত প্রয়োজন। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য আমাদের আমন্ত্রণে দুজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত হয়েছেন। আমরা তাদের মতামত শুনব, কিন্তু তার আগে আমরা আসুন তাদের দুজনের সাথে আমরা পরিচিত হই। প্রথমেই বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, চেয়ারম্যান ভাসানী জনশক্তি পার্টি, এবং এরপর সিনিয়র সাংবাদিক শাহীন চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের এই আলোচনার স্টুডিওতে। ধন্যবাদ নান্নু ভাই। ধন্যবাদ। সুধী দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এছাড়া ইউটিউব এবং ফেসবুকেও সরাসরি প্রচার করা হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা যে বিষয় উল্লেখ করলাম, অর্থাৎ দুর্নীতি এমন একটি বড় রোগ যা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। ন্যায় নীতি, ধর্মীয় অনুশাসন কোনো কিছুকেই এই দুর্নীতিকে বাধাগ্রস্ত করতে পারে না। এমনকি দুর্নীতি দমন কমিশনে যারা থাকেন তাদের নিয়েও প্রশ্ন থাকতে পারে, এনবিআরে যারা থাকেন এবং ট্যাক্স ডিপার্টমেন্টে, রেভিনিউ ডিপার্টমেন্টে যারা থাকেন, এই সর্বত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সর্বত্র। এখন এই দুর্নীতি কি একদিনে দূর করা যাবে? গত 17 বছরে আরও অনেক বেশি এর সম্পর্কে হয়েছে, আপনার দুজন খুব ভালো মতোই জানেন। তবুও আমরা এই বিষয়ের উপর এর আগে অনেকেই কথা বলেছেন, আমরাও বলি। এই বিষয়টা উল্লেখ করার কারণ হলো যে আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফর করেছেন। এই সফরটিও সফল হয়েছে, যে ব্যাপক বিনিয়োগ হবে, কিন্তু এই বিনিয়োগের জন্য আমাদের অবকাঠামো, আমাদের সেখানে পরিবহন, বন্দরের যে ব্যবস্থাপনা থাকবে সেটা, রেল যাতায়াত, পরিবহন, বিদ্যুৎ, সামগ্রিক অবস্থা মিলিয়ে আমরা সেই পরিবেশ সৃষ্টির জন্য কী পদক্ষেপ নেব। প্রথমেই আমি এ বিষয়ে কথা বলার জন্য শাহীন চৌধুরীকে আমি বলছি, আপনি একটা বিশ্লেষণ দিন কিভাবে দুর্নীতিমুক্ত হতে পারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে মোহনা টিভির দর্শকদের ধন্যবাদ, আমার সহ আলোচক বাবলু ভাইকে ধন্যবাদ। আপনি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে অবতারণা করেছেন। দেখুন, এই আমরা যদি বিগত 15 বছরের কথা বলি, ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু অনেক বড় বড় প্রকল্প হাতে নিয়েছিল, কিন্তু সব কিছু ম্লান হয়ে গেছে। কেন ম্লান হয়েছে? একটাই কারণ, দুর্নীতি। আপনি জানেন বোধহয়। আমাদের এখানে যদি একটু গোড়ার দিকে যাই, যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি শুরু হয়, আমার বিবেচনায় জাহাঙ্গীর এরশাদের আমল থেকে প্রথম শুরু হয়েছে। তার আগে পর্যন্ত এতটা দুর্নীতি ছিল না। আর গত 15 বছরে এটা এসে সেটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। আপনি জানেন যে এই দুর্নীতি তদন্তে একটা কমিশন হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার করেছিলেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা কমিশন করেছিলেন। ওই কমিশন রিপোর্ট দিয়েছে যে 15 বছরে 28 লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, এবং জাতির ঘাড়ে 30 লক্ষ কোটি টাকা ঋণ রেখে যাওয়া হয়েছে। কি এই যে মেগা প্রকল্পগুলো, ধরেন এই মেট্রো রেল, এই আমরা যে মেট্রো রেলটা চলছে, এই মেট্রো রেলটা মূল প্রজেক্টে ছিল 12,000 কোটি টাকা। সেটা বাড়াতে 38,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। সিঙ্গেল একটা মেট্রো রেল, জাস্ট উত্তরা থেকে কমলাপুর। এখনো কমলাপুর অংশের কিন্তু কাজ বাকি। মানে এইরকম মেট্রো রেল আরো 3টা করলে 2,000 কোটি টাকা বেঁচে থাকবে, আপনি যে হিসাবটা। আচ্ছা, তারপরে আসেন পদ্মা সেতু। পদ্মা সেতু মূল প্রজেক্ট ছিল 12,000 কোটি টাকা, সেটা 40,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এখনো কিন্তু মানে রেলের এবং কিছু কিছু কাজ বাকি আছে। অথচ রেল কিন্তু পদ্মা সেতুতে ডুয়েল লাইন হওয়ার কথা ছিল, সেখানে করা হয়েছে সিঙ্গেল লাইন।
তার মানে আপনি এত বড় একটা ইয়ে করলেন, সিঙ্গেল লাইন করলেন, তার মানে ওখান থেকে ট্রেন কিন্তু একটা ট্রেন যখন যাবে আর একটা ওই পারে দাঁড়িয়ে থাকতে হবে। অথচ দেখেন ব্রিটিশ আমলে হার্ডিঞ্জ ব্রিজ হয়েছে আজ থেকে কত বছর আগে, সেটা কিন্তু ডুয়েল লাইন। আজকে আমরা আজকের এই মডার্ন যুগে কত বড় ডিজাস্টার, আর একটা পদ্মা সেতু কি বানানো সম্ভব? এটা কি কঠিন কাজ না? গেল। আসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ কেন্দ্র রোসাটম রাশিয়ান কোম্পানি দক্ষিণ ইন্ডিয়ার দক্ষিণে একটা কোনালকোদাম নামক একটা জায়গায় করেছে, সেটা হলো $3.5 বিলিয়ন প্রজেক্ট। আর আমাদের এখানে কত জানেন? $13 বিলিয়ন। এবং আপনি রয়টার্স রিপোর্ট দেখেছেন ইন্টারিম গভর্নমেন্টের আমলে, যে এই একটা প্রজেক্ট থেকে $5.5 বিলিয়ন লুটপাট হয়েছে, এবং এই লেনদেনটা হয়েছে বিদেশে। এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে কথাটা আপনি করেছেন, যে এবং এই টাকাটা লেনদেন হয়েছে বাইরে, যেটার কারণে একজন ব্রিটিশ এমপি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নামও এসছে। এইরকম মেগা দুর্নীতির কারণে শেখ হাসিনার সমস্ত কর্মকাণ্ড কিন্তু ম্লান হয়ে গেছে। এই যে কারণে আপনি যে কথাটা তুলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট মানে এই কারণে কিন্তু বিনিয়োগ আসেনি। ডক্টর ইউনূস এবং আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান বহু চেষ্টা করেছেন, কিন্তু বিনিয়োগ আসে নাই। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা চেষ্টা শুরু করেছেন। আমি জানি কতটুক তিনি সাড়া পাবেন, আশা করছি তিনি সাড়া পাবেন, কারণ এটা পরিবর্তিত পরিস্থিতি, যেহেতু এখন একটি গণতান্ত্রিক সরকার। তিনি চায়নাতে একটি সফর করেছেন, এবং সেখানে কিন্তু অনেকগুলো প্রজেক্ট, আপনি জানেন বোধহয় যে 15টি MOU সাইন হয়েছে এবং 2টি চুক্তি হয়েছে। চুক্তি কোনটা? একটা হচ্ছে মংলা বন্দর ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে এই কেরানীগঞ্জে একটি চায়নার একটি রপ্তানিমুখী একটা। এবং আরেকটি বিষয় হলো যে তিস্তা যে মেগা প্রজেক্ট, সেটা হচ্ছে MOU, সেটা চুক্তি হয়নি, সেটা হবেই। হ্যাঁ, সেটা। আর MOU যেগুলো সাইন হয়েছে 15টার ভিতরে 1 নম্বরে হলো আপনি তিস্তা। হ্যাঁ, 15টা MOU, 17 তার ভিতরে তিস্তা আছে, পদ্মা দ্বিতীয় সেতুর কথা বলা আছে, যমুনা দ্বিতীয় সেতুর আছে বলা আছে, তারপরে ঢাকা টু চিটাগং এক্সপ্রেসওয়ে, এবং অনেকগুলোর। এবং এই তার ট্যুরে আমি সবচেয়ে আরও সিগনিফিকেন্ট যে জিনিসটা আমি দেখি আমার বিবেচনায়, সেটা বাংলাদেশে এখনও সিদ্ধান্তহীনতায়, এখনও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে চায়নাকে জানানো হয়নি। যেটা হলো লাস্ট মিটিং, যেটা হলো শি জিনপিংয়ের সঙ্গে, সেই মিটিংয়ে একটা প্রস্তাব চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে আমাদের চিটাগং থেকে কুনমিং পর্যন্ত একটা ইকোনমিক করিডোর করা, একটা রাস্তা করা মিয়ানমারের ভেতর দিয়ে। এবং সেটা হলে হবে কি, এই যে এখন আমরা দলে দলে আমাদের লোকরা চিকিৎসার জন্য ভারতে যায়, কেন যায়? যেহেতু বাই রোডে যাওয়ার সুবিধা আছে। আপনি যখন চিটাগং থেকে কুনমিং পর্যন্ত গাড়ি চলবে, তখন কিন্তু এই যে বিমান খরচ বেঁচে যাবে, যে কারণে চায়নামুখী কিন্তু তখন হবে, কারণ চায়নার চিকিৎসা ইন্ডিয়ার চেয়ে অনেক উন্নত। শুধুমাত্র বিমান ভাড়া সাশ্রয় করার জন্য আমাদের লোকদেরকে বেনাপোলমুখী হতে হয় বা ভারতমুখী হতে হয়। তাই আমি মনে করি এই প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট। এই প্রজেক্টটা আমাদের স্বার্থেই আমাদের সরকারের এখন উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া। এবং এর সাথে আমাদের রোহিঙ্গা যারা আছে, হ্যাঁ, রোহিঙ্গা প্রত্যাবাসন, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা হলে মায়ানমারের সঙ্গেও কিন্তু এই সমঝোতার মধ্যে আনা লাগবে। এবং যখন আপনি আপনার সঙ্গে একটা ত্রিপক্ষীয় চুক্তি হবে মায়ানমার, চায়না এবং বাংলাদেশ, তখন কিন্তু তারা নৈতিকভাবেই তখন রোহিঙ্গাদের ফেরত নিতে। আচ্ছা, আপনি যে বিষয়টা বললেন, সরি, দুর্নীতি কিভাবে দূর করা যায়? দুর্নীতি দূর করতে হলে দূর করার যে বড় যে জিনিসটা, প্রথম কথা হলো কি, দুর্নীতি যদি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি যদি সৎ থাকে, 1 নম্বর ব্যক্তি, সেখানে দুর্নীতি অনেকাংশেই কমে যায়, অনেকাংশেই। শেখ হাসিনার আমলে এত দুর্নীতির কারণটা কি? কারণ রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি তারেক রহমান সাহেব সেটা দেবেন না। কারণ তিনি ইতিমধ্যেই কিছু কর্মকাণ্ড দেখিয়েছেন, তার কিন্তু কোনো বিলাসিতা নাই। আমি একটা শুধু চায়না ট্যুরের কথাই বলি। শেখ হাসিনার সর্বশেষ চায়না ট্যুর যেদিন করলেন, অর্থাৎ তার ক্ষমতা ছাড়ার 3 মাস আগে, 2.5 মাস আগে চায়না ট্যুর করেন, তিনি 168 জন লোকের একটি ডেলিগেশন নিয়ে গেছিলেন। 168, 2 দিনের ট্যুর, এবং একটি বিমান নিয়ে ওখানে বসিয়ে রাখা হয়েছিল। তারেক রহমান কিন্তু নিয়মিত ফ্লাইটে গেছেন,
বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে মালয়েশিয়া গেছেন, নিয়মিত যাত্রী ফ্লাইটে পরিবহন। বেজিং এ গেছেন, এবং পরিবহন সংখ্যা ইয়েতে বোধহয় গেছেন, আমার এবং আসার সংখ্যা সময় 30, আপনি জানেন কিনা বেজিং থেকে উনি আসার সময় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের প্যাসেঞ্জার প্লেনে এসেছেন। আর ওনার যাত্রী, ওনার সফর সঙ্গী হলো 24 জন। ওনার এখান থেকে গেছে 23 জন, আর মালয়েশিয়াতে একজন যুক্ত হয়েছে, 24 জন। পরে আর 2 মন্ত্রীকে ডেকে নেওয়া হয়েছে, জহিরুদ্দিন আচ্ছা স্বপন ঠিক আছে, এবং ধন্যবাদ আপনাকে, 26 আবার আমি জন। আসবো। তো তার মানে এটাই হলো যে তিনি যে দুর্নীতি সঙ্গে যুক্ত হবেন থাকবে, না, সেটা এটা একটা তার বড় signal। প্রমাণ হয়। আপনাকে এটা ধন্যবাদ, একটা আবার আসবো। আমি শেখ রফিকুল ইসলাম বাবলু, আপনার কাছে একটু এই ব্যাপারে আমি একটু বিস্তৃতভাবে বিশ্লেষণ আপনি দেবেন। আমি প্রশ্নটা করি, যখন তারেক রহমান যখন চীন সফরে যাবেন, অনেকে প্রশ্ন তুলেছিলেন যে, তার আগেই প্রশ্ন তুলেছিলেন যে তিনি প্রথমে চীন যাবেন না ভারতে যাবেন। এই প্রশ্নটা কিন্তু একটা অবান্তর প্রশ্ন। তিনি কোথায় যাবেন সেই নিয়ে বিতর্ক হওয়ার প্রশ্ন নাই। এখন আর ভারত চীন এই তুলনা চলে না। ভারত এবং চীনের মধ্যে এখন দূরত্ব আকাশ সহস্র যোজন দূরে, তাই নয় কি? আর এই দুই দেশের মধ্যে পার্থক্যটা একটুখানি আপনাকে আমি বলি, আপনি বিশ্লেষণ করবেন। চীন কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না, কোনো অবস্থাতেই করে না, সেটা আমরা প্রমাণ পেয়েছি। তেমনিভাবে ভারত চায় যে তার নিজস্ব দল ক্ষমতায় থাকুক আমাদের দেশে। এই পার্থক্যটা আজকে বুঝতে হবে, এবং প্রতিটি ক্ষেত্রেই চায় যে তার একটি রাজনৈতিক দল বাংলাদেশ শাসন করবে। সুতরাং আজকে আপনার কাছে প্রশ্ন যে এই অবস্থানের মধ্যে দিয়ে চীন, মালয়েশিয়া বা বাইরের দেশগুলো যখন বিনিয়োগ করবে, আমরা এই বিনিয়োগের পরিবেশ কিভাবে তৈরি করব, কিভাবে দুর্নীতি মুক্ত হবে? আপনি একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ, আপনি বিশ্লেষণ দিন। ধন্যবাদ নানু ভাই আপনাকে। পাশাপাশি আমি মোহনা টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানিয়ে, এবং সহ আলোচক শাহিন চৌধুরী, অনেক বড় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নানু ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন যে বিনিয়োগের পরিবেশ কিভাবে ঠিক থাকবে, এখানে দুর্নীতিমুক্ত প্রধান শর্ত, এটা সত্য যে দুর্নীতিমুক্ত যদি আমরা হইতে পারি, এবং আরেকটা জিনিস এখানে খুবই উল্লেখযোগ্য, পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা। দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, তাহলে এই দুর্নীতিমুক্ত যে কথা আমরা বলতেছি যে বিনিয়োগ আসবে, একমাত্র দুর্নীতিমুক্ত হলেই বিনিয়োগ আসবে। উনি খুব সুন্দরভাবে জিনিসটাকে নিয়ে আসছেন। আমি আপনার কাছে এখানে বলতে চাচ্ছি আজকে দর্শক শ্রোতাদের সামনে, আজকে বাংলাদেশ রন্দে রন্দে প্রতিটি জায়গায় দুর্নীতি, প্রতিটি জায়গায়। শাহিন সাহেব সুন্দরভাবে বলেছেন, রাষ্ট্রের কর্তা ব্যক্তি যদি দুর্নীতিমুক্ত থাকেন, তাহলে নিচের লেভেলে রাষ্ট্রযন্ত্রে যাদেরকে নিয়ে এই কর্তা ব্যক্তি এই রাষ্ট্রযন্ত্র চালাবেন, তারা দুর্নীতি করতে ভয় পাবে। পাশাপাশি তারেক রহমান সাহেব অলরেডি বাংলাদেশের মানুষের সামনে কিছু উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন, যেটা উনিও বলেছেন। আপনি দেখেন, ফ্যাসিস্ট আমলের সেই বিদেশ সফর আমরাও দেখেছি, 150-200 লোক নিয়ে বিদেশ সফর হয়েছে, সে চার্টার্ড ফ্লাইটে করে, এবং অন্তর্বর্তীকালীন সরকারও 122 জন নিয়ে লাস্ট ট্রিপ করেছে, 122 জন নিয়ে। কিন্তু একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, সে মাত্র 27 জন সফর সঙ্গী নিয়ে সে 2টা দেশ সফর করেছেন। সেটা সাধারণ যাত্রীবাহী বিমানে করে, কোনো স্পেশাল ফ্লাইট না, কোনো আপনার এই ফ্লাইট না, যে ফ্লাইটগুলোতে
চার্টার করে যাবে। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা চার্টার ফ্লাইটে গিয়েছেন, চার্টার ফ্লাইটে ফিরে আসছেন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সেই শালীনতাটুকু দেখিয়েছেন। এর থেকে এই দেশের মানুষ বা যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন তাদের শিক্ষা নেওয়া উচিত যে হ্যাঁ, উনি যদি দুর্নীতিমুক্ত থাকেন অবশ্যই রাষ্ট্রযন্ত্র দুর্নীতিমুক্ত হবে। তবে নিচের লেভেলে যে অবস্থায় দুর্নীতি ছেয়ে গেছে, আমাদের কষ্ট হবে, কিন্তু সেটা ঘুরে আসবে, দুর্নীতিমুক্ত করা যাবে। এবং এই দুর্নীতিমুক্ত শুধু আমরা যদি এখানে টেলিভিশনে বলি এবং বাইরে বলি, জনগণের মধ্যে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে দুর্নীতিমুক্ত করতে হলে, এবং জনসচেতনতা বাড়িয়ে তুলতে হবে যে না, এই খারাপ কাজটা আমি করব না, এই দুর্নীতিটা আমার করব না, আমার দেশ আগে। তারেক রহমান যেভাবে স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ, আমাকে কোনো ডিপার্টমেন্টে গিয়ে আমাকে চিন্তা করো যে আমি আমার দেশ বাঁচলে আমি বাঁচব, আমার পরিবার বাঁচবে, এটা যদি মাথায় আনে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। আর রাজনৈতিক স্থিতিশীলতার কথা আমি এই জন্যই বলেছি নান্নু ভাই, আপনি জানেন এই যে আমাদের দেশে যে কালচার হয়ে গেছে, আমি বলতে খুবই দুঃখ লাগে, কিছু লোক যারা ৭১-এর পরাজিত শক্তি, তারা ভারতের প্রয়োজনে বাংলাদেশ বানানো হয়েছে। এটা খুবই দুঃখজনক কথা। আমি সেদিন মুস্তফা মহসিন মন্টুর একটা স্মরণ সভা ছিল, ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন ওই স্মরণ সভায় প্রধান অতিথি, আলমগীর ভাইও যাওয়ার কথা ছিলেন, ওই দিন সম্পূরক বাজেটের কারণে যেতে পারেননি। আমি ওখানে উল্লেখ করেছি যে ভারতের জন্য ভাষা আন্দোলন হয় নাই, ভাষা আন্দোলন আমার মায়ের ভাষা। এই কথাটা কে বলেছিল? এটা সবাই বলে। এখন তো ওই পরাজিত শক্তি, পরাজিত শক্তি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, মেনে নিতে পারে না, বিশ্বাস তারাই বলে যে এই বাংলাদেশ ভারতের প্রয়োজনে তৈরি করা হয়েছে। দুঃখ লাগে আমরা যারা রাজনৈতিক কর্মী, কিছু লোক আমরা এটাকে বাহবা দিচ্ছি, তালি দিচ্ছে। আমি সেদিন বলেছি ৫২-র ভাষা আন্দোলন, ৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-র ছাত্র আন্দোলন, ৬৬-র শেখ মুজিবের ৬ দফা আন্দোলন, এগুলো নিজেদের প্রয়োজন হয়েছে। মৌলানা ভাসানীর নেতৃত্বে ৬৯-এর গণ অভ্যুত্থান হয়েছে এবং মহান নেতা ১১ দফা আন্দোলন ছিল, ১১ দফা আন্দোলন ছিল ছাত্রদের। সেটা এই দেশে প্রয়োজনে ছাত্রদের দরকারে, ছাত্রদের প্রয়োজন ছাত্র ১১ দফা আন্দোলন করেছে। মানে একটা ঢালাওভাবে এখন যে অবস্থা আমাদের। আচ্ছা, এখন আপনি ওই প্রশ্নে আবার আসেন যে আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যুরোক্রেসির মধ্যে ধরুন এবং বিভিন্ন শাখা প্রশাখা, এমনকি স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বা মেডিকেল, যে বিভিন্ন স্থানে দুর্নীতি কিন্তু বাসা বেঁধেছে, ঠিক ক্যান্সার রোগের মতো ছড়িয়ে পড়েছে, ঠিক কোভিডের মতো ছড়িয়ে পড়েছে আর কি। এ থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়, এটা কিভাবে এটাকে ধীরে ধীরে দূর করা যায়? প্রথম একটি কথা আপনার দুজনই বোধহয় বলেছেন, নৈতিকভাবে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যও কিন্তু গড়ে তুলতে হবে। যে পরিবারের বাবা সৎ, মা সৎ, সন্তানরাও কিন্তু এই পথেই ধাবিত হবে। আপনি বলেছেন রাষ্ট্রপ্রধান অথবা অফিসের যিনি প্রধান, যিনি আমলা, সেক্রেটারি, সচিব, তার দাপটে সেখানে বাঘ আর সেখানে গরু এক ঘাটে পানি খেত, এরকম আমরা শুনেছি। আসলে খেত কিনা জানি না, কিন্তু কথাটা হলো যে তাদের সকলেরই সৎ হতে হবে, এই তো বলতে চাচ্ছেন আপনি। এবং আমরা যদি বিনিয়োগ করতে চাই তাহলে প্রতিটি প্রকল্পের যারা পরিচালক থাকবে, সেখানে যারা প্রকৌশলী থাকবে, প্রশাসক থাকবে, সকলেরই দুর্নীতি মুক্ত হতে হবে। যেমন একজন ড্রাইভার বোধহয় গাড়ি চালক, আমি ছোট করে দেখছি না, তিনিও ২০০ কোটি টাকার মালিক হয়েছিলেন, এটা কি সত্য? ৪০০ কোটি টাকা শেখ হাসিনার ড্রাইভার। কেমনভাবে হলো? তা থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে আপনারা বলুন, প্রথমে আপনি এই বিশ্লেষণ। জি, ধন্যবাদ নান্নু ভাই আপনাকে আবারও। সেটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের বোধহয় ছিল। সমাজের রন্দে রন্দে এখন দুর্নীতি ছেয়ে গেছে। হঠাৎ করে যদি আমি বলি যে কালকে আমি দুর্নীতি মুক্ত করে ফেলবো, সেটা সম্ভব না। আমাকে স্টেপ বাই স্টেপ, আমি তো বললাম যে প্রথম দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে জনসচেতনতা বাড়াতে হবে
এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে প্রত্যেককে, যে না এই খারাপ কাজটা আমি করব না, এই দুর্নীতিটা আমি করব না, এই দুর্নীতি করলে আমার দেশের এই অবস্থা হবে, আমার এটা হবে। আর আমার পরিবার, আপনি একটা বাস্তব কথা বলছেন, আমার পরিবারে আমি যদি সৎ থাকি আমার সন্তান সৎ থাকতে বাধ্য হবে, এটাই নিয়ম। কাজে এইভাবেই আমাদেরকে, যেটা একটা উদাহরণ আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার উনি দেখিয়েছেন আমাদেরকে, এইভাবেই এখন কিন্তু একটু লাড়া পড়ে গেছে যে উনি তো ধরলে ছাড়বে না, ধরলে ছাড়বে না। যেমন আমি আপনাকে বলি, এই যে মাজারের টাকা নিয়ে যখন ঘটনাটা ঘটলো, একজন ভয়াবহ ডিসি, ঘটনা। একটা ভয়াবহ ঘটনা, যে গত 54 বছর এই দেশে খালি মাজারের কালেকশন 54 বছর, এর আগেও ব্রিটিশ আমলে হয়েছে, কোনোদিন কোনো হিসাব হয়নি। এই লোকটা যে মতাদর্শের লোকই হোক, আমি তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে উনি এসে লাগামটা টেনে ধরতে পেরেছেন। উনি শুরু করেছেন যে মাজারের টাকারও হিসাব দিতে হবে। আমরা যদি প্রত্যেকটি জায়গায় এইভাবে আমরা লাগাম টেনে ধরতে পারি, তারেক রহমান সাহেব যদি তার আমলাদেরকে ঠিক করতে পারে, তাহলে দেশ আস্তে আস্তে, একদিনে সম্ভব হয় না, আস্তে আস্তে দুর্নীতিমুক্ত করা যাবে। আর ওই যে আমি আপনাকে বললাম যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, স্কুল কলেজ সমস্ত জায়গায় যেখানে দুর্নীতি আছে তার বিরুদ্ধে ওখানে দাঁড়াতে হবে। এছাড়াও একটি কথা আপনি বলুন, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে তাদের দায়িত্বটা বেশি, যারা ক্ষমতায় থাকবে তাদের দায়িত্বটাই বেশি। এখন ধরেন আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখন তো দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি, রন্দে রন্দে চাঁদাবাজি হচ্ছে। চেষ্টা করছে ক্ষমতাসীন দল সেটাকে দমন করার জন্য, কিন্তু পেরে উঠতেছে না। এই দিক দিয়ে ধরলে ওই দিকে ছুটে যায়, এই দিকে ধরলে এই দিকে ছুটে যায়। এই অবস্থা, রন্দে রন্দে চাঁদাবাজি চলতেছে। চাঁদা ছাড়া কেউ রেহাই পাচ্ছে না, নিস্তার পাচ্ছে না। একটা পান ব্যবসায়ীও, সে ওই ঢাকি মাথায় নিয়ে পান বিক্রি করতে গেছে বাজারে, ওখানে তাকে চাঁদা দিতে হচ্ছে। এটা তো দুর্নীতি, অবশ্যই দুর্নীতি, এটা দুর্নীতি। কাজে আমাদেরকে, আমরা যারা রাজনৈতিক কর্মী, রাজনীতির কথা বলি, মানুষের মঙ্গলের চিন্তা করি, আমাদেরকেও সৎ হতে হবে। আমরা সৎ হইলেই, যেমন আমি নানু ভাই দুঃখ করে কি বলবো, আপনি একটা দলের সঙ্গে জড়িত আছেন, আপনার দলের মহানগরের আপনি একটা ওয়ার্ড কমিটির সেক্রেটারি হইতে 50 লক্ষ টাকা খরচ করে, তাহলে সে দুর্নীতি করবে না কেন? আমাদেরকে আগে নিজেদের সৎ হতে হবে। তাহলে সেই ওয়ার্ড কমিটির সেক্রেটারি হওয়ার দরকারটা কি? কোনো দরকার নেই। তাহলে কিন্তু নিশ্চয়ই ওই সে যখন 50 লক্ষ টাকা দিচ্ছে, তাহলে নিশ্চয়ই সে স্বপ্ন দেখে 50 কোটি টাকা। 50 কোটি টাকা অবশ্যই স্বপ্ন দেখে, নাহলে সে 50 লক্ষ টাকা কিভাবে দিবে? এইটাই চলছে। আর এখন তো একটা নতুন সিস্টেম বেরিয়েছে, কিন্তু যতটা প্রচার হয় আদতে কি সত্য? একদম 100 আমি নানু ভাই এই গত আসলে হ্যাঁ বলেন আসলে ওই বলবো যেটা বলেছেন শেষ, আপনার এখান থেকেই শুরু করি, যে এই যে কমিটিতে ঢোকার জন্য এটা সত্য। এটা শুধু কমিটিতে ঢোকা কেন, আমরা তো জেনে থাকি যে এই যে সংসদ সদস্য মনোনয়নের ক্ষেত্রে বড় বড় দলগুলো কি হয়, সেই প্রবণতা হয়তো এইবার একটু কম ছিল। এইবার কেন কম ছিল? এইবারে কম ছিল যেহেতু মাঠে বড় একটি রাজনৈতিক দল অনুপস্থিত। কারণ বিএনপির প্যারালাল দল ছিল আওয়ামী লীগ, জামাত তো বিএনপির প্যারালাল না, যদিও জামাত একটা কেমোফ্লেক্স তৈরি করছিল যে তারা ক্ষমতায় আসবে ইত্যাদি। আমি একাধিক টকশোতে বলছি জামাত 30-35টার বেশি সিট পাবে না, কিন্তু হয়েছেও তাই। বেশি পেয়েছে, কেন পেয়েছে? 32টা সিট পেয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে, যে কারণে তাদের সিট ওই সংখ্যায় গেছে। তো যাই হোক, সেটা কিন্তু একটা আছে। আর অন্য যে বাবুল ভাই বেশ কিছু পয়েন্ট বলেছে, আমি আরও নতুন কিছু যোগ করি, যে দুর্নীতি কীভাবে দূর করতে হবে। দুর্নীতি দূরের জন্য বড় যে বিষয়টা, আগে টার্গেট করতে হবে কোন কোন ডিপার্টমেন্টে দুর্নীতি বেশি। আচ্ছা, এখন আমি বলি, আপনার সাংবাদিকদের বিষয়টা বলি। হ্যাঁ, সেটাও আমি বলছি। আমি আগে বলি যে কোন কোন ডিপার্টমেন্টে দুর্নীতি বেশি হয়। যেমন ধরেন কাস্টমস, যেমন বন্দর, তিতাস, ইনকাম ট্যাক্স, এনবিআর, বিদ্যুৎ, তিতাস, এমনকি এই সব দুর্নীতি দূর করার দায়িত্বে মানে যে দুদক, সেই দুদকেও তো ফাইল গায়েব হয়ে যায়, প্রভাবশালী ব্যক্তির ফাইল আর খুঁজে পাওয়া যায় না। এইসব ঘটনাও তো আমরা জানি। এখন এই সব ক্ষেত্রে যেমন সরকারের যেসব
এই ইউটিলিটি সার্ভিস আছে, সমস্ত বিল আপনি ডিজিটালাইজেশন করে ফেলতে হবে। এটা একটা ব্যাপার। মিটার এগুলো সব ডিজিটালাইজেশন করতে হবে, যাতে করে এখান থেকে দুর্নীতি অটো কমে আসবে। এখন অন্যান্য যে জায়গাগুলো আপনি বলছেন যে চাঁদাবাজির বিষয়টা, চাঁদাবাজি বাবলু ভাই বলছে, এটা আমি মনে করি যে হ্যাঁ, চাঁদাবাজি কম বেশি আছে। চাঁদাবাজি দূর করার জন্য যে জিনিসটা করতে হবে, ফুটপাতে লোক বসে তাদেরকে আপনি শৃঙ্খলার মধ্যে আনেন। সিটি কর্পোরেশন, ওকে তোমার জায়গা 5 ফিট বাই 3 ফিট, তুমি সিটি কর্পোরেশনকে এত ট্যাক্স দেবেন। সিটি কর্পোরেশন কিন্তু এগুলো করে না। সিটি কর্পোরেশন কী বলে, আমি উঠাই দিলাম, এরপরে স্থানীয় ওয়ার্ডের নেতারা তাদেরকে বসায় দেয়, সেখান থেকে পয়সা নেয়, পুলিশও নেয়, রাজনৈতিক কর্মীরাও নেয়, ইত্যাদি ইত্যাদি। তো চাঁদাবাজি ওইখান থেকে শুরু হয়। চাঁদাবাজি বন্ধ করতে হলে আপনাকে এগুলো করতে হবে। আর যে বিষয়টা সবচেয়ে বড় সমস্যা হলো কি, আমাদের নিম্ন আদালতকে আপনাকে নিরপেক্ষ করতে হবে। আপনি এই যে ছোটোখাটো চাঁদাবাজ ও মাস্তান ধরা পড়ে, কয়েকদিন পরে সে জামিন নিয়ে চলে আসছে, তা আপনি এটা বন্ধ করবেন কীভাবে? এখন আসেন, আপনি বলছেন সাংবাদিকদের বিষয়টা। হ্যাঁ, সাংবাদিকদের, হ্যাঁ, আপনি প্রশ্ন করেছেন, এটা আমি এখানে আসামির কাঠ গড়াই। আমি বলি যে সাংবাদিকদের বিষয়টা, বাংলাদেশে সবসময় সাংবাদিকরা স্বচ্ছ ছিল। আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, কিন্তু গত 15 বছর সেইটা নাই। কেন ছিল না? 15 বছরে শেখ হাসিনা চিন্তা করেছে, শেখ হাসিনার একটা টার্গেট ছিল যে সকল সেক্টরকে শেষ করে দেওয়া, চেন অফ কমান্ড ভেঙে দেওয়া, এবং সবাইকে সে চিন্তা করছে যেহেতু আমি বড় বড় মেগা দুর্নীতি করব, সবাইকে কিছু কিছু সুযোগ দেব। কী কারণে সাংবাদিকরাও করাপশনের সঙ্গে জড়িত হলো? এর মূল বিষয়টা হলো যে শেখ হাসিনা যেহেতু নিজে অনেক মেগা প্রকল্প নিয়ে নিজেই লুটতরাজের সঙ্গে জড়িত হয়ে গেছেন, সে চেষ্টা করছে সাংবাদিকতা, আইনজীবী, শিক্ষক, সকল পেশার লোককে করাপ্ট করে ফেলা। পুলিশ তো আছে, পুলিশের কাহিনী তো শুনছেই, পুলিশ এবং অন্যান্য বাহিনী। তো সেটার ভেতরে সাংবাদিকরাও পড়ে গেছে। কারণ আপনি জানেন যে শেখ হাসিনা 15 বছর প্রায় 40টির মতো বেসরকারি টেলিভিশনের লাইসেন্স দিয়েছে। এইসব টেলিভিশন অন এয়ার হয়েছে, এবং সেই টেলিভিশনগুলোতে কারা ঢুকেছে, কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে ছাত্রলীগ, যুবলীগের কর্মীদের নেওয়া হয়েছে। এর মালিক কারা? এই মালিকগুলো কিন্তু সব হলো প্রো আওয়ামী লীগ ব্যবসায়ী, আপনি খেয়াল করবেন। তো তারা সেই সুযোগটাকে তারা ইউজ করেছে, এবং তাদের আওয়ামী লীগ সুকৌশলে এমন একটা প্রচার করতেছিল যে তারা সারাজীবন ক্ষমতায় থাকবে। 2041 সাল পর্যন্ত যখন তারা প্ল্যান করে, এটা তো উনি ঘোষণাই করে দিয়েছিলেন, প্ল্যান করে, তখন সবাই নিশ্চিন্তে মানে দুহাতে লুটপাট করতেছিল। এবং যে কারণে এদের বোধহয় লুটপাটের উৎসটা ছিল বড় বড় যে মেগা প্রজেক্টগুলো ছিল, সেইগুলো এরা সিন্ডিকেট করে 10,000 কোটি টাকার 10,000 কোটি টাকার 2,000 কোটি টাকার প্রজেক্টকে 6,000 কোটি টাকা এবং 4,000 কোটি টাকা ভাগাভাগি করে এটার ব্যাপারে বিস্তৃত। এবং এই ভাগাভাগিটা যেহেতু সাংবাদিকরা কোনো ডিস্টার্ব করে নাই, তারা আবার এটার পক্ষে রিপোর্ট করেছে, তো সুতরাং তার ভাগবটোরা তো তারা পাবে। আপনাকে ধন্যবাদ, পরে আসবো। আপনি নিজেও সাংবাদিকদের সমালোচনা করেছেন, ধন্যবাদ সত্য কথা বলার জন্য। আমি আবার পুনরায় শেখ রফিকুল ইসলাম বাবলু আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে, আমরা সাংবাদিকদের কথা শুনলাম, সব পেশার মধ্যেই আছে, সব পেশাতে কে নাই বলুন? কার কথা বাদ দেবেন? শিক্ষকদের মধ্যে কি নেই? আছে। কেন আমরা তো এর আগে শুনেছি ভিকারুননিসে ভর্তি হতে গেলে টাকা দিতে হতো না? হ্যাঁ, এরকম অনেকে আছে। 5 লাখ 6 লাখ টাকা, হ্যাঁ, এত টাকা দিয়ে ভর্তি কিভাবে হতো? অনেকে আবার নির্বাচন হতো ওই অভিভাবকদের অজস্র টাকা পয়সা খরচ করে, সরাসরি অবাক ব্যাপার। তো এখন কথাটা হলো যে আপনি বলুন, আপনি তো ভাসানী জনশক্তি পার্টি, মরনা ভাসানীর আদর্শকে ধারণ করবেন বলে আপনি দেখি ঘোষণা দেন, এবং আপনার বক্তৃতাও আমরা শুনি, বিবৃতিও শুনি। আপনি বলুন, মরনা ভাসানী সারা জীবন ঘুষ দুর্নীতির বিরুদ্ধে উনি উচ্চারণ ওইভাবেই করতেন, আজকে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তা আপনি কি সেই আদর্শে যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন, তা আপনি বলুন যে সমাজের এইগুলো হচ্ছে না কেন? আরও একটা আমার দ্বন্দ্ব এখানে, আপনাদের মতো পার্টি, আরও অনেক বামপন্থী পার্টি প্রগতিশীল আছে, কেন যেন দিন দিন বিলুপ্তির পথে যাচ্ছে। আগে যেখানে আমরা দেখেছি, লন্ডন থেকে আমার এক বন্ধু এসেছিলেন, তো উনি বললেন যে 1973 সালে 1973 উনি চলে যান যখন, যে হাউস বিল্ডিংয়ের পাশে একটা অফিস আছে বোধহয় মনি সিং ফরহাদ ট্রাস্ট, এর নিচে ফেস্টুন হাতে সেখানে কমিউনিস্ট পার্টির মিটিং হয়েছে। কতজন ছিল?
ও দেখে 200-250 এরকম হবে। যে ও বললো যে এবার এসে দেখলাম 17-18 জন 20 জন এরকম, মানে কমে গেছে আর কি, হয়তো সে বেশি কম বলেছে, কিন্তু এটা বাড়ছে না। শুধু তাদের কথাই বলি না কেন, আরও অনেক বামপন্থী পার্টি আছে, তাদের কোথায় আছে, কোথায় খুঁজে পাওয়া যায় না। এই যে আপনার এখানে মানে হচ্ছে পুশিং যেটা হচ্ছে, এটাও তো একটা সমস্যা। কই তাদের সে সম্পর্কে তো একটি বিবৃতিও কেউ দেয়নি। নেই, ভারতপন্থী দলগুলো এখানে নাই। তো এইসব দলগুলো কি করছে? এই জন্য ওরা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে বিলীন? এটা দুঃখজনক যে প্রগতিশীল জনগণের বামপন্থী পার্টি থাকবে সমস্যা না। নিয়ে যে দলগুলো, আপনি বলেন আপনি। আচ্ছা, এখন কথাটা হলো যে এই সব কিছু মিলিয়ে আপনি বলুন যে কিভাবে আমরা দুর্নীতি থেকে মুক্ত হয়ে দেশটাকে রক্ষা করতে পারি, আমাদের বিনিয়োগ বাড়বে, আমাদের কর্মসংস্থান হবে, আমাদের ছেলেরা মেয়েরা সেখানে মালয়েশিয়ায় যেরকম ধরনের একটা বিরাট দুর্নীতির জন্য কর্মসংস্থান হয়নি, ওইটাকে আবার যেন চালু হতে পারে। তারেক রহমান সেটা চেষ্টা করেছেন, কিন্তু আপনি বিশ্লেষণ দিন সামগ্রিকভাবে। ধন্যবাদ নান্নু ভাই, আবারও আপনাকে। এই দুর্নীতিমুক্ত আমরা রাতারাতি সম্ভব না। আমাদেরকে যে অবস্থায় দুর্নীতিতে ছেয়ে গেছে আমার দেশ, সেখানে আগে আমাকে দুর্নীতিমুক্ত হতে হবে। আমি মনে করি আমার সংসারের কর্তা আমি, আমার ছেলে মেয়ে যাতে আমার হালাল রোজগার করে হালাল পয়সাটা আমি ছেলে মেয়েকে খাওয়াই, তারা যেন বুঝে যে আমার বাবা অনেক কষ্ট করে টাকা দিয়ে আমাকে মানুষ করছে, একটা আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। কাজে আমাকে আমার বাবার আদর্শকে ফলো করতে হবে। এমনি রাষ্ট্রের প্রধান, আপনি দেখেন এই যে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের কথা বললেন, এই দেশটা একসময় কী ছিল? মাছ বিক্রি করতো, মাছ মারতো সারাদিন, এরা মাহাথির মোহাম্মদ উনি চিন্তা করলেন যে না, এইভাবে তো দেশ চলতে পারে না। আজকে মালয়েশিয়াকে কোথায় নিয়ে গেছে মাহাথির মোহাম্মদ, এটা সম্ভব। এখন ঠিক আছে, আপনি এখন বলুন যে আমাদের দেশে তাহলে এই যে বড় বড় প্রকল্প করব, তাহলে আমাদের প্রশাসন কিভাবে সাজাতে হবে? আমাদের প্রশাসন সাজাতে হলে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের প্রশাসনকে সাজাতে হলে এই যে আমার দলের কে দুর্নীতি করতেছে আমি বুঝবো, আমার দলের লোকগুলোকে আমাকে আগে ঠিক করতে হবে। আপনি দেখেন কয়েকদিন আগেও আপনি দেখেছেন বিএনপির মধ্যে অনেক সমালোচনা আলোচনা হয়েছে, পত্র পত্রিকায় টেলিভিশনে এসছে। এই যে যারা এইসব কাজগুলো, কিছুক্ষণ আগে আমি আপনাকে বলেছি যে একটা ওয়ার্ড কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে 50 লক্ষ টাকা লাগে, তাহলে টাকাটা কে নিচ্ছে? জেলা কমিটির নেতাই নিচ্ছে ওয়ার্ড কমিটির সেক্রেটারি বানাইতে। এই জিনিসটা তো এই কালচারটা আসলো কবে? আগে তো আমরা জীবনে শুনি নাই টাকা দিয়ে আপনার কমিটি হবে, কমিটি পাস হবে, এগুলো আমরা এটা এই মানে ফ্যাসিস্ট আমল থেকে শুরু করে তার আগেও আমার মনে হয়, এটা আমি যেটা চিন্তা করছি এই আপনার 80 সালের পরে এরশাদ সাহেবের সময় থেকে এটা শুরু হয়েছে। ওই সিলমারা ভোট এরশাদ সাহেবের সময়, আমি যদিও এরশাদ সাহেবের সমালোচনাটা ওইভাবে করতে চাই না, কারণ আমি তাকে খুব পছন্দ করতাম কতগুলো জিনিসে, তার অনেক সমালোচনা অনেক কিছুই থাকতে পারে, কিন্তু উনি অনেক ভালো কাজও করে গেছেন। এই সময় থেকে শুরু হয়েছে যে ভোট না দিয়েই তারা এমপি বানিয়েছেন, ভোট না দিয়েই তারা জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন, এটা করেছেন সেটা করেছেন। এখান থেকে আস্তে আস্তে এই জিনিসগুলোর উৎপত্তি হয়েছে। সেটাই ফ্যাসিস্ট আমলে এসে এটা এমন ব্যাপক আকার ধারণ করলো। আর রাষ্ট্রের যিনি কর্তা ছিলেন ওই মহিলাও দেখলেন যে আমি যদি কিছু খাইতে চাই তাহলে এদেরকেও খাইতে দিতে। আচ্ছা, আমার প্রশ্নটা কিন্তু আমি নিয়ে আসছি আপনার প্রশ্নটা, আমি এই বর্ণনা আর আমি শুনবো না। আমার কথাটা হলো অজস্র সমস্যা আছে, এই অজস্র সমস্যার সমাধানের পথটা বের করতে হবে। আমি তো অবশ্যই স্বীকার করছি আপনাদের সাথে তো দ্বিমতের কেউ করবে না, কিন্তু আপনার ওই পথটা তো বের করতে হবে। আমাকে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই দেশে। আমি যে মৌলানা ভাসানী যে জিনিসগুলো চেয়েছিলেন, উনি এই দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। আপনি সামাজিক আন্দোলন করতে গেলে যে কমিটি করবেন, সেই কমিটি হতে গেলে যদি আবার 50 লাখ টাকা করে নিতে চায়, শোনেন, আমি যদি সামাজিক আন্দোলন করতে যাই,
আমার দলে পাবেন যে 5 টাকা দিয়ে কেউ কমিটির চেয়ারম্যান হয়েছে, সভাপতি হয়েছে, কেউ বলতে পারবে? আপনি এটা বলতে পারবেন আমাদের দল যে আদর্শিক দল, আপনি ইডিওলজিক্যালি, হ্যাঁ সিবিবির মানুষ করে যেতে পারে, সিবিবি একটি আদর্শিক দল। অবশ্যই তাদের রাজনীতি ভুল থাকতে পারে, তারা কারোর লেজুর করতে পারে, তাদের আদর্শিক দল, আমাদেরটাও আদর্শিক দল। আমরা যদি সামাজিক এবং সবগুলো কমিউনিস্ট পার্টির একটা জিনিস আছে, কিন্তু এরা কিন্তু সকলেই নিষ্ঠার সাথে, কিন্তু নিষ্ঠার সাথে, এবং এরা এই যে বাসদ অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, এই 2 বাসদ এখন আছে নিবন্ধিত দল, তারা দল আকারে যত ছোট হোক আর বড় হোক, তারা কিন্তু একটা আদর্শিক দল। তাদের মধ্যে এইসব না, কিছু পাবেন না, এটা স্বীকার করতে হবে। আমাদের মধ্যে এইসব কিছু আপনি পাবেন না। কলকাতায় যাবেন, সিপিএম এর কর্মীরা যেভাবে কষ্ট, পরিশ্রম, সততার সাথে কাজ করে, একটা উদাহরণ এটা কিন্তু স্বীকার করতে হবে। আপনি দেখেন, আমি নিজে 34 বছর তারা ক্ষমতায় ছিল। সিপিএম 34 বছর ক্ষমতায় থাকার পরে বিমান বসুকে দেখি যে সে পার্টি বসে ঘুমাচ্ছে, বিমান বসু পার্টি বসে থাকে, ঘুমায়। তার তো এই যে আপনার, আমাদের তো ওই দরকার নাই যে আমাকে এসির মধ্যে ঘুমাইতে হবে। আমি যখনই এই আরাম আয়েশ বিলাসিতা করতে এবং যাবেন, তখনই বুদ্ধদেব দুর্নীতি ভট্টাচার্য 2 রুম, ছোট্ট 2 রুমে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে উনি ওখানেই বাস করেছেন। ওখানেই বাস করেছে। উনি কিন্তু দেখেন মানে দলের প্রতি তারা কত লয়াল ছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা এগুলো স্বীকার করছি। জি। অনেক ত্যাগ তিতিক্ষা অনেকের আছে, অনেক পুরনো কমিউনিস্টদের অনেক কিছু, তারা যদিও কিছু করতে পারেনি, এটাই আমাদের এই দুঃখ। দুর্নীতির বিরুদ্ধে আমাদের এখন আপনি আসুন আমাদের রাষ্ট্রে, হ্যাঁ বলেন, আমাদের বলেন একমাত্র উপায়টা বলেই আপনি করবেন, শেষ করবেন। হ্যাঁ, একমাত্র উপায় আমাদের দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেটা রাষ্ট্রযন্ত্র থেকেও করতে হবে, বাইরে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি তাদের ভিতর থেকেও সেটা করতে হবে। আচ্ছা, ঠিক, ধন্যবাদ। আমাদের হাতে 2 মিনিট সময় আছে, আপনারা একটু বলুন হ্যাঁ, যে তাহলে কি করতে, আসলে- আপনার এইটাই আমি চাচ্ছি হ্যাঁ, যে আপনার পদক্ষেপটা কি নেবেন। ধন্যবাদ। এই বাবলু ভাইয়ের এই কথার সঙ্গে আমি একমত। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, এটা যেমন এক, কিন্তু টেকনিক্যাল কিছু বিষয় আছে। যেমন ধরেন দুর্নীতির কোথায় হয়, বিভিন্ন প্রজেক্টে তো হয়, প্রকল্পগুলো, জি। প্রকল্পের মূল্যায়ন, প্রজেক্টের ভ্যালুয়েশনটাও সঠিকভাবে হতে হবে। শেখ হাসিনার মতো ওই যে 1000 কোটি টাকা প্রজেক্ট 10,000 কোটি টাকা করলে দুর্নীতি হবে, এটা সঠিকভাবে। এখন 1 2 হলো প্রকল্পগুলোতে যাদেরকে পিডি করা হবে, প্রকল্প পরিচালক, তাদের আগে সততার ট্র্যাক রেকর্ড দেখে নিতে হবে যে তারা কারা, তাদের ইতিহাস কি, এগুলো একটা কে পরীক্ষা করবে? এটা সরকার করবে। যে ডিপার্টমেন্টের মনে করেন বিদ্যুৎ বিভাগের সরকার তো নিশ্চয়ই একটা মানুষ, হ্যাঁ কয়েকজন মানুষ, হ্যাঁ কয়েকজন মানুষ সেটা তাদের করবে। পরীক্ষা নেবে কে? হ্যাঁ, আচ্ছা, তারপরে আরও একটা দুর্নীতির জায়গা আছে। প্রত্যেকটা প্রকল্পে কনসালটেন্সি বলে একটা ফান্ড থাকে, সেটাকে সেখানে সেই বিদেশি কনসালটেন্ট নিয়োগ দিতে হবে, সেই জন্য মোটা অঙ্কের একটা বরাদ্দ রাখতে হবে, সেখান থেকেও কিন্তু দুর্নীতির ডালপালা আচ্ছা, গজায়। আমি শুধু আমার মনে হয় যে এই সময় নেই, হ্যাঁ, ছোটখাটো জায়গাগুলোকে যদি মানে করা হয়, বন্ধ করা হয় এই তাহলে ছিদ্রগুলো, আস্তে আস্তে কমবে। তাহলে আস্তে আস্তে কমবে। ধন্যবাদ, আপনিও এটা নিশ্চয়ই মনে করেন আস্তে আস্তে কমে। আপনাদের দুজনকে ধন্যবাদ। শুধু আমি একটি কথাই বলবো যে এই দুর্নীতি দূর করতে হলে আমাদের প্রাথমিক শিক্ষার থেকে শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে গড়ে নিতে হবে ঢেলে সাজাতে হবে, যেন মানুষ হিসাবে তাদেরকে গড়ে গড়ে তুলে যায়, তাদের আদর্শিক হতে মানসিকতা হবে। যেন একটা আদর্শ, সৎ, সত্য, নিষ্ঠাবান, এটা যাতে ধীরে ধীরে শিশুরা বড় হতে পারে, তাহলে দুর্নীতি অনেকটা কমতে পারে বলে আমার বিশ্বাস। শুধু দর্শক, আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনাদের অনেক ধন্যবাদ। শুভরাত্রি, আবার দেখা হবে।